আজ আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা শুধুমাত্র বোর্ডের জন্যই নয়, তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট এক্সামের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয় তোমরা যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে 10টা কোশ্চেন, সেগুলিকে তোমরা ভিডিওটিকে পজ করে দিয়ে আগে সলভ করার চেষ্টা করবে। যদি অসুবিধা হয় তোমরা এই ভিডিও থেকে তার সলিউশনগুলো দেখবে। তাহলে আগে ভিডিওটা তোমরা পজ করে এগুলোকে সলভ করার চেষ্টা করো, তারপর না পারলে সেখান থেকে তোমরা এগুলিকে সলিউশন থেকে সলভ করার চেষ্টা করবে। তো তোমরা আগে সকলে এটাকে সলভ করার চেষ্টা করবে। তো আমরা একে একে এবার এই কোশ্চেনগুলোকে আলোচনা করার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো, সেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাভ আইডেন্টিক্যাল ভ্যালু অফ ই বাই এম। ই বাই এম এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে চার্জ এবং মাস, অর্থাৎ ই হচ্ছে এখানে চার্জ বা আধানকে বোঝাচ্ছে, এম এখানে মাস অর্থাৎ ভরকে বোঝাচ্ছে, যাকে পার্টিকেলের স্পেসিফিক চার্জও বলা যায়। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের প্রোটন, নিউট্রন, ডিউটেরন এবং আলফা পার্টিকেল বা গামা পার্টিকেলের যে চার্জ এবং মাস সেগুলোকে একটু জেনে নেওয়া দরকার, তাহলেই আমরা এটাকে সলভ করতে পারবো। তাহলে চলো দেখি। দেখো, হাইড্রোজেনের আমরা জানি 3টে আইসোটোপ হয়। সাধারণ হাইড্রোজেন, যাকে প্রোটিয়ামও বলে, তারপরে হচ্ছে আমরা জানি যেটাকে বলা হচ্ছে ডয়ট্রিয়াম, যেটাকে ডি দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে ট্রিটিয়াম, যেটাকে টি দিয়ে লেখা হয়। তো এখন এই সাধারণ হাইড্রোজেন বা নর্মাল হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, এটাকেই আমরা প্রোটনের সাথে তুলনা করতে পারি। আর আমরা যে ডয়ট্রিয়াম পেলাম, সেখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাকে আমরা ডিউটেরনের সাথে তুলনা করতে পারি। এটা হলো ডিউটেরন। তো এই দুটো পার্টিকেলের কথা বলা হয়েছে। তাহলে যাদের মাস এবং চার্জ যদি আমরা পরপর লিখি, দেখো এর মাস বা ভর 1 mu। এবার দেখো ডিউটেরনে কি আছে, ডিউটেরনে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এর কিন্তু আমরা জানি একটি নিউট্রন এবং একটি প্রোটন উপস্থিত থাকবে। তাহলে এক্ষেত্রে এর মাস আমরা বলতে পারি 2 mu। আর চার্জ যদি বলো, তো চার্জ আমরা দেখতে পাচ্ছি এর 1, এরও চার্জ কিন্তু 1। এবার চলে এসো ইলেকট্রন। ইলেকট্রনের মাস আমরা নেগলিজেবল, ইলেকট্রনের মাসকে আমরা 0 ধরি, চার্জকে আমরা -1 ধরি। তাহলে মাস আমরা নেগলিজেবল 0 ধরতে পারি, চার্জকে -1 ধরতে পারি। এবার চলে এসো আলফা পার্টিকেল। হিলিয়াম, এখান থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায়, 2টি ইলেকট্রন যদি বেরিয়ে যায় হিলিয়াম থেকে, তাহলে হিলিয়াম 2+ উৎপন্ন হয়, যার কিন্তু মাস চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে গেলেও মাস কিন্তু এখানে আমরা বলতে পারি 4 mu। আর চার্জ কত হচ্ছে 2 ইউনিট। আর গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে
যার মাস এবং চার্জ আমরা 0 ধরতে পারি। অর্থাৎ এখানে যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, লাইট যেমন একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এবার চলে এসো আমরা যদি অপশানগুলো দেখি, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন এ তো কখনোই আমাদের সমান হতে পারে না, কারণ দেখো প্রোটনের এবং নিউট্রনের, প্রোটন এবং নিউট্রন যদি দেখো তোমরা, নিউটনের ক্ষেত্রে কি, নিউটনের ক্ষেত্রে তোমরা যদি ভাবো, নিউটনের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, চার্জ এবং মাস, চার্জ হচ্ছে 0 এবং মাস হচ্ছে 1 mu। তাহলে এই যদি আমরা প্রোটন এবং নিউটনের ক্ষেত্রে বিচার করি, যেহেতু দুজনের চার্জ কখনো সমান নয়, তাহলে এই অপশানটা কখনোই হতে পারে না। এবার চলে এসো অপশান বি। অপশান বিতে বলা হচ্ছে কার কথা? অপশান বিতে বলা হচ্ছে প্রোটন এবং ডিউটেরনের কথা। দেখো প্রোটন এবং ডিউটেরন, দেখো প্রোটন এবং ডিউটেরন দুজনের কিন্তু চার্জ সমান, কিন্তু মাস তো সমান নয়। তাহলে মাস যখন সমান নয়, তাহলে আমাদের অপশান বিও হতে পারে না। অর্থাৎ আমরা প্রোটন এবং ডিউটেরন এটাও কিন্তু অপশানে হবে না। এবার চলে এসো অপশান সি। সি এর ক্ষেত্রে আমরা যদি বার করি, দেখো আমরা যদি ডিউটেরনের ক্ষেত্রে বার করি কি হবে? ডিউটেরনকে মাস চার্জ বাই মাস যদি আমরা বার করি, দেখো চার্জ কত? চার্জ হচ্ছে 1, মাস হচ্ছে 2 mu। তাহলে আমরা বলতে পারি 0.5। আর একইভাবে যদি তোমরা আলফা পার্টিকেলের জন্য বার করো, দেখো আলফা পার্টিকেল আগেও বলা হয়েছে He2+, তাহলে এক্ষেত্রে চার্জ বাই মাস কত হবে? এক্ষেত্রে চার্জ বাই মাস হবে, দেখো চার্জ হচ্ছে 2 আর মাস কত? মাস হচ্ছে 4 mu। তাহলে দেখো এখানে 0.5। তাহলে সিটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তবু ডিটা দেখে নিই, ডি এখানে কী করেছে? ডি এর অপশানে হচ্ছে ইলেকট্রন এবং গামা রে এর কথা বলা হয়েছে। দেখো ইলেকট্রনের চার্জ আছে কিন্তু গামা রে তো নিস্তড়িত, তাহলে এটাও আমাদের অপশানে হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা পাচ্ছি সি। তাহলে সিটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। এবার আমরা 2 কোশ্চেনটাই চলে যাই। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম অফ ফোটন দ্যাট হ্যাজ অ্যান এনার্জি 4.38 × 10⁻⁻18 জুল। যে ফোটনের শক্তি 4.38 × 10⁻⁻18 জুল অ্যাংস্ট্রম এককে তার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিয়েছে। এটা আমরা কি করে করব চলো দেখে নিই। দেখো আমরা জানি প্ল্যাঙ্কের সূত্রানুসারে E = h নিউ। আবার c যদি লাইটের ভেলোসিটি হয়, c = নিউ ইন্টু ল্যামডা। c লাইটের গতিবেগ, ভেলোসিটি, নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং ল্যামডা হচ্ছে ওয়েভলেন বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি নিউ = c/λ। এখন যদি তোমরা এই যে মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে hc/λ। আমাদের এই ল্যামডাটা বার করতে হবে, তাহলে ল্যামডা = hc/E। এখন দেখো c এর মান কত? c এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। h 6.6 × 10⁻⁻34 জুল সেকেন্ড। আর এনার্জিটাও আমাকে এখানে দিয়ে দিয়েছে। তাহলে এই মানগুলোকে যদি আমরা বসিয়ে দিই, দেখো
6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। লাইটের ভেলোসিটি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এবং এখানে যে এনার্জি বা শক্তির মান দেয়া আছে দেখো 4.38 into 10 to the power minus 18 জুল। এগুলো বসালে তোমরা যদি সমাধান করো তাহলে পাবে 4.52 into 10 to the power minus 8 মিটার। কিন্তু আমাকে অ্যান্সারটা অ্যাংস্ট্রম এককে বার করতে দিয়েছে। আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 to the power minus 10 মিটার। তাহলে এটাকে যদি আমরা অ্যাংস্ট্রম এককে বার করতে চাই তাহলে কি করতে হবে? 10 to the power minus 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা অ্যাংস্ট্রম এককে হবে। দেখো এটা আসবে 452 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের কোন অপশনটা রাইট হবে? অপশন এ এখানে আমাদের কারেক্ট হবে। তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। বোর থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল টু, এখানে যে স্পেসিসগুলো দিয়েছে দেখো, তোমরা মনে রাখবে বোরের সূত্রটি সঠিকভাবে বা বোর থিওরিটি সঠিকভাবে সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, অর্থাৎ সঠিকভাবে এটা যে গণনাগুলি উনি করেছিলেন ক্যালকুলেশনগুলো সেগুলি সিঙ্গেল ইলেকট্রনিক অর্থাৎ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো এখানে বলছে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে এইটা আমাদের অপশানে রয়েছে। দেখো এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু হিলিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন থাকায় এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে অপশান এ হবে এখানে রাইট, কারণ এর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এবার আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। হোয়াট উইল বি দ্য রেডিয়াস অফ থার্ড অরবিট অফ Li2+ আয়ন ইন অ্যাংস্ট্রম? তাহলে অ্যাংস্ট্রম এককে আমাদের এখানে লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষ বা থার্ড অরবিটের ব্যাসার্ধ বার করতে দিয়েছে। চলো দেখি কি করে করব। দেখো আমরা জানি যে কোনো অ্যাটমের এনতম কক্ষের ব্যাসার্ধ এনথ অরবিটের রেডিয়াস 0.529 ইন্টু n² z অ্যাংস্ট্রম। তাহলে এখানে এনটা কি বোঝাচ্ছে? এন হচ্ছে নাম্বার অফ অরবিট, কক্ষ বা অরবিটকে বোঝাচ্ছে। আর জেড কি বলছে? নাম্বার অফ প্রোটন বা অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ককে বোঝাচ্ছে। তাহলে আমাদের থার্ড অরবিট যেহেতু বলেছে, দেখো সুতরাং আমরা কি করব? এখানে 3² করব। আর লিথিয়াম যেহেতু আমাদের লিথিয়াম 2+ আয়ন বলেছে, যার প্রোটন সংখ্যা লিথিয়াম 2+ এর নাম্বার অফ প্রোটন অর্থাৎ জেড এর মান হবে তার 3। তাহলে দেখো এখানে আমাদের 0.529 ইন্টু 3 অ্যাংস্ট্রম। তো আমাদের এখানে অ্যান্সার যেটা বেরোবে দেখো 1 এখানে যে অপশানটা রয়েছে 1.587 এখানে আসবে 1.587 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমাদের কোন অপশানটা এখানে ঠিক হচ্ছে? বি এর অপশানটা এখানে রাইট হবে।
আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলছে, ভালো করে কোশ্চেনটা দেখো, হাউ মাচ এনার্জি উড বি রিকোয়ার্ড বাই অ্যান ইলেকট্রন while moving from ground state to third excited state of He plus ion, হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় উত্তেজিত স্তর। থার্ড এক্সাইটেড স্টেট মানে তৃতীয় উত্তেজিত স্তর, মানে এটা কি? দেখো, হিলিয়াম থেকে আমরা যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, যেহেতু তৃতীয় উত্তেজিত স্তরের কথা বলা হচ্ছে, এইখানটা একটু বোঝার রয়েছে তোমার। দেখো, n equal to 1, n equal to 2, n equal to 3 এবং n equal to 4, n equal to 5 এভাবে রয়েছে। তো আমরা এখানে দেখো, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে প্রথম উত্তেজিত স্তর। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। আর 1 থেকে যদি 4-এ যায়, সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে যেটা চেয়েছে, দেখো, গ্রাউন্ড স্টেট থেকে আমাদের থার্ড এক্সাইটেড স্টেটে বলেছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। অর্থাৎ 1 থেকে যদি ইলেকট্রন 1 নম্বর কক্ষ থেকে যদি 4 নম্বর কক্ষে যায়, ফার্স্ট অরবিট থেকে যদি ফোর্থ অরবিটে যায়, সেটাই কিন্তু আমাদের থার্ড এক্সাইটেড স্টেট ধরতে হবে। তাহলে আমাদের এই এনার্জি গ্যাপটা কত হবে? দেখো, আমরা জানি z² ইন্টু 13.6 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এখানে He প্লাস আয়নের কথা বলেছে, Heর প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে আমরা z এর জায়গায় 2² বসাবো, ইন্টু 13.6। প্রথম কক্ষ থেকে চতুর্থ কক্ষতে হচ্ছে থার্ড এক্সাইটেড স্টেট। আবারও বোঝাচ্ছি, এটা কিন্তু থার্ড এক্সাইটেড স্টেট। তাহলে আমাকে যেহেতু যেখানে কোশ্চেনটাই বলেছে, দেখো, যে কোথায় যেতে হবে? থার্ড এক্সাইটেড, অর্থাৎ চতুর্থ কক্ষে। প্রথম এক্সাইটেড মানে 1 থেকে 2, ফার্স্ট এক্সাইটেড হয়ে গেল দ্বিতীয় মানে হচ্ছে 1 থেকে 3, এবং তৃতীয় এক্সাইটেড বা তৃতীয় উত্তেজিত অবস্থা হচ্ছে কিন্তু 1 থেকে 4। তাহলে এটা 1², এটা 4²। তাহলে কত হবে? 4 ইন্টু 13.6 1/16, 4 ইন্টু 13.6 ইন্টু 15/16। এটা ক্যালকুলেট করলে তোমাদের আসবে 51 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো, আমরা পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 6 বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ট্রানজিশন উইল দ্য ওয়েভলেন্থ বি মিনিমাম? কোন ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ সর্বনিম্ন হবে সেটা বার করতে দিয়েছে। দেখো কিভাবে করবে। এখানে আমরা যদি বিভিন্ন এনার্জি লেভেলগুলো ভাবি, ধরো এটা n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5, n equal to 6, এইভাবে চলছে। তোমাদের মনে রাখতে হবে, তোমরা জানো একটু আগেই আমরা ইকুয়েশনটা ব্যবহার করলাম, E equal to hc/λ। তাহলে h এবং c যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি E ভ্যারিসেস 1/λ, অর্থাৎ ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ এবং এনার্জি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল।
অর্থাৎ এনার্জি যখন ম্যাক্সিমাম হবে ল্যামডা তখন মিনিমাম হবে। এনার্জি যখন ম্যাক্সিমাম হবে ল্যামডা তখন মিনিমাম হবে। শক্তি যখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তখন সর্বনিম্ন। তাহলে দেখো আমাদের এখানে যে এনার্জি ট্রানজিশনগুলো বলা হয়েছে, দেখো অপশানগুলো তুমি ভালো করে খেয়াল করো। প্রথমে বলেছে 6 থেকে 5, অর্থাৎ 6 থেকে 5-এ এলে দেখো এটার ক্ষেত্রে যা এনার্জি হবে। তারপরে বলেছে দেখো 6 থেকে 2-এর কথাই বলা হয়েছে। দেখো তারপরে আমাদের বলা হয়েছে দেখো পরের অপশানে আছে 6 থেকে 1-এ আসার কথা, এবং তারপরে বলা হয়েছে 6 থেকে 3-এ আসার কথা। তাহলে দেখো এইটার এই যে দেখছো যে অপশানটা এখানে রয়েছে 6 থেকে 1, এখানে কি এখানে হচ্ছে এনার্জি কিন্তু ম্যাক্সিমাম, তাহলে অবশ্যই আমাদের ল্যামডা হবে মিনিমাম। তাহলে n = 6 থেকে n = 1-এ যে ট্রানজিশনটা ঘটবে, n = 6 থেকে n = 1-এ যে ট্রানজিশনটা ঘটবে, অর্থাৎ অপশান নাম্বার সি এখানে হবে কারেক্ট। কারণ এনার্জি যখন সর্বোচ্চ হয় তখন কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা ন্যূনতম হয়, ওয়েভ লেন্থটা মিনিমাম হয়। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছি দ্য ওয়েভ লেন্থ অফ থার্ড লাইন অফ বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেনের বামার বর্ণালীর তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত তোমাকে বার করতে দিয়েছে। আমরা চলো বার করার চেষ্টা করব। তাহলে আমরা ফর্মুলাটা জানি যে নিউ বার ইকুয়াল টু, যেটাকে রিডবার্গস ইকুয়েশন বলা হয়, আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখো হাইড্রোজেনের কথা যেহেতু বলেছে তাহলে আমাদের এখানে জেড ইকুয়াল টু 1, আর আরটা এখানে আর এর ভ্যালুটা কোনো বসাইনি, তাহলে আর এর ভ্যালুটা আমরা আরই রাখছি। এবার বামারের যখনই তোমাকে প্রবলেম দেওয়া হবে, বামারের প্রবলেম দেওয়া হলে আমি তোমাদের আলোচনা করেছি, বামার মানে যে কোনো জায়গা থেকে যদি 2-এ ফিরে আসে তাহলে আমরা বামার সিরিজ পাই। এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখো n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, n = 6, এইভাবে লেভেলগুলো রয়েছে। তাহলে যে কোনো জায়গা থেকে যদি 2-এ ফিরে আসে তাকে আমরা বলি বামার সিরিজ। তাহলে আমরা n1-কে 2 বসাবো। এবার বামার সিরিজের কত নম্বর লাইন বলেছে, দেখো বামার সিরিজের খেয়াল রাখবে এটা কিন্তু ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা ফোর্থ লাইন। আমাকে এখানে বলেছে বামার সিরিজের থার্ড লাইন মানে এই লাইনটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা এখানে কত বসাবো, আমাদের যে কোশ্চেনটা আছে সেই অনুযায়ী আমরা এখানে যে দেখো 5 থেকে 2-এ ফিরে আছে সেটা হচ্ছে থার্ড লাইন। তাহলে কত হচ্ছে, আর 1/4 25 এটাকে মাইনাস করলে দেখো 20, তাহলে 21r/100। এটা হলো ওয়েভ নাম্বার, অর্থাৎ তরঙ্গ সংখ্যা। কিন্তু আমাকে কিন্তু এখানে তরঙ্গ সংখ্যা বার করতে দিই না, আমার এখানে ওয়েভ লেন্থ বার করতে দিয়েছে। আমরা জানি নিউ বার ইকুয়াল টু 1/λ, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে 1/নিউ বার। তাহলে ল্যামডার ভ্যালু হবে আমাদের 100/21r। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট, আমাদের এখানে তোমরা দেখছো যে অপশানগুলো দেয়া আছে সেখানে অপশান নাম্বার বি হবে কারেক্ট, অপশান বি কারেক্ট। 100/21r, 100/21r।
এবার চলে এসো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে হোয়েন ইলেকট্রন অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম জাম্পস ফ্রম n equal to 4 to n equal to 1, অর্থাৎ চতুর্থ কক্ষ থেকে ফোর্থ অরবিট থেকে 1-এ আসার সময় সম্ভাব্য যতগুলো স্পেকট্রাল লাইন এখানে পসিবল সেগুলো আমাকে বার করতে বলেছে। দেখো n equal to 4 থেকে n equal to 1-এ চলে আসার জন্য সম্ভাব্য যতগুলো স্পেকট্রাল লাইন আমাকে বার করতে দিয়েছে। তো আমরা এইভাবে ভাবতে পারি কোশ্চেনটাকে, দেখো এখানে 4 থেকে 1-এ ফিরে এলে অর্থাৎ আমরা লিম্যান সিরিজের আমরা যে কটা লাইন পাবো, দেখো 3টে লাইন পাবো। আমরা যদি 4 থেকে 2-এ ফিরে আসি, মানে যতগুলো সম্ভাব্য পসিবল, যতগুলো সম্ভাবনা ট্রানজিশন সম্ভব, ইলেকট্রনের স্থানান্তরণ যতগুলো সম্ভব সবকটা পসিবিলিটি যদি আমরা ভাবি, তাহলে দেখো এখানে দুটো, যেটাকে আমরা বামার সিরিজের লাইন পাবো। তাহলে বামার সিরিজের আমরা দুটো লাইন পাবো। আবার দেখো 4 থেকে যদি 3-এ ফিরে আসি তাহলে দেখো একটা লাইন পাবো, যেটা হবে প্যাসিনের সিরিজের। এগুলোকে যোগ করলে তুমি পাবে 6টা লাইন, এবং এটাকে তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো, শর্টকাট ফর্মুলা n2 - n1 n2 - n1 প্লাস 1/2। তাহলে এখানে আমরা n2টা হায়ার ভ্যালুটা বসিয়ে দেবো, আর n2টা বসাবো 4, n1টা বসাবো 1। তাহলে দেখো একেবারে তুমি বার করে ফেলতে পারবে সিক্স। তাহলে যেটা আমরা এগুলোকে সামেশান করলে পাচ্ছি সেগুলোকে তোমরা এই ফর্মুলা দিয়েও বার করে ফেলতে পারো, 6 হবে। তাহলে এখানে আমাদের অপশান কত হয়ে যাবে, যে অপশানগুলো দেয়া রয়েছে এখানে আমরা অপশান বি হবে কারেক্ট। কোশ্চেন নাম্বার 8-এর হবে বি অ্যান্সার। এবার আমরা 9-এর কোশ্চেনটায় আসি। বলছে ইফ কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইনক্রিজড বাই 4 টাইমস, যদি কোনো ইলেকট্রনের গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে দ্য ওয়েভলেন্থ অফ ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট উড বি বিকামস 4 টাইমস, 2 টাইমস, হাফ টাইমস, 1/4 টাইমস। অর্থাৎ কোনো ইলেকট্রনের গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি পায়, তার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য প্রাথমিকের কত অংশ হবে, অর্থাৎ প্রাথমিকের 4 গুণ হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, না 1/4 অংশ হবে। চলো দেখে নিই। তাহলে আমরা ডি ব্রগলি ইকুয়েশন আমরা জানি, ল্যামডা ইকুয়াল টু h/mv। এটাকে যদি আমরা কাইনেটিক এনার্জির টার্মে লিখি তাহলে হবে √2mE। এখানে কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে বা গতি শক্তি বোঝাচ্ছে। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা দেখি এইভাবেও ভাবতে পারি, ল্যামডা এবং এনার্জির মধ্যে এটা রিলেশন রয়েছে, বাকিগুলো যদি কনস্ট্যান্ট ধরি তাহলে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং এনার্জি দেখো এইভাবে রিলেটেড। তাহলে এখান থেকে আমরা ভাবতে পারি λ1 / λ2 প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য বাই অন্তিম তরঙ্গ দৈর্ঘ্য, E2/E1। এবার এই E2/E1টাই আমাকে দেখো বলে দিয়েছে 4 গুণ বৃদ্ধি পেয়েছে এনার্জি, দেখো এটা 4। তাহলে λ1 / λ2 ইকুয়াল টু √4। তাহলে λ1 / λ2 ইকুয়াল টু 2। তাহলে λ1 ইকুয়াল টু
2 ইন্টু ল্যামডা 2 বা ল্যামডা 2 ইকুয়াল টু হাফ অফ ল্যামডা 1। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখো ওয়েভ লেন্থ প্রাথমিকের অর্ধেক হয়ে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে অন্তিম, এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে গতিশক্তি যদি 4 গুণ বাড়ে, কাইনেটিক এনার্জি যদি 4 টাইম ইনক্রিজ করে, তাহলে ওয়েভ লেন্থ প্রাথমিকের অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের 9-এর অ্যান্সার কোনটা কারেক্ট হবে, হাফ টাইমস হয়ে যাচ্ছে, অর্থাৎ সি এর হবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 চলে আসি। 10-এর কোশ্চেন বলছে for which one of the following set of quantum number electron will have highest energy। দেখো এটা খুবই সহজ কোশ্চেন। দেখো এখানে তোমাদের যেটা ইউজ করতে হবে আফবাউ প্রিন্সিপাল। তো আফবাউ প্রিন্সিপালে কি বলছে আমরা জানি, আফবাউ প্রিন্সিপালে বলা হচ্ছে, তোমরা জানো যে এখানে আমাদের n+l রুলটা শুধু ফলো করাবে। n+l যে ক্ষেত্রে সর্বাধিক হবে, অর্থাৎ এখানে যে কোয়ান্টাম নাম্বারগুলো বোঝাচ্ছে, দেখো প্রথমটা n, পরেরটা l, তারপরটা m এবং তারপরটা s, অর্থাৎ প্রথম আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, পরেরটা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, তারপরেরটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং লাস্টেরটা আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছে। আমরা জাস্ট আফবাউ প্রিন্সিপালে বলছি n+l এর মান যত বড় হয় তার এনার্জি তত বেশি হয়। তাহলে প্রত্যেকটার যদি আমরা n+l এর প্রথম দুটো কোয়ান্টাম সংখ্যাকে যোগ করি, দেখো বিটা হবে সর্বাধিক 6, এটা 5, এটা 6, এটা 5, এটা 5, তাহলে n+l এর ভ্যালু বি এর জন্য সর্বোচ্চ হবে। সো অপশান বি উইল বি দ্য কারেক্ট। আশা করি প্রথম 10টা কোশ্চেন বোঝাতে পারলাম। এবার আমরা আরও 10টা কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আমরা এখানে আরও 10টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। তোমরা কোশ্চেনগুলোকে আবার আগের মতো সলিউশনটা দেখার আগে এটাকে পজ করে দাও, ভিডিওটাকে পজ করে তোমরা কোশ্চেনগুলোকে নিজে নিজে সলভ করার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তবেই তোমরা সলিউশনটা দেখবে এবং তোমাদের সলিউশন, তোমরা যেটা সলিউশন করেছো এবং এখানে যে সলিউশনটা দেওয়া হয়েছে সেটা তোমরা মিলিয়ে নেবে। তাহলে ভিডিওটা পজ করে আগে তোমরা এটা প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। তো এবার আমরা কোশ্চেনগুলোকে একে একে সলভ করার চেষ্টা করব, একে একে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন n2+ আয়নে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে, কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এখানে তোমাদের দেখো নিকেলের তোমার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। দেখো নিকেল 28, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2টা আগে ভর্তি হবে, তারপর 3d8। এখন যদি তোমাকে ni2+ এর বলে, ni2+ এর বললে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে, 4s থেকে বেরিয়ে গেছে। তাহলে 4s থেকে যদি ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের এই 4s উপকক্ষকে আর এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের লাস্ট এই 3dর উপকক্ষটাকে ভালো করে ফলো করলেই হবে। দেখো ডিতে 5টি অরবিটাল রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6,
7 8। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন কত হলো? আনপেয়ার্ড ইলেকট্রন দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হলো দুটো। এ প্রসঙ্গে বলে দিই, অনেক সময় তোমাদের এর ম্যাগনেটিক মোমেন্টও বার করতে দেয়, এখানে তোমাকে দেয়নি। চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট √n × n+2, ইউনিটটা হয় বোর ম্যাগনেটন। তো এখানে যে আনপেয়ার্ড ইলেকট্রন সেটাই হচ্ছে n এর ভ্যালু। তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে তোমরা এখান থেকে চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের মানও তোমরা এখানে বার করতে পারবে। এখানে হবে 2√2 বোর ম্যাগনেটন। যদি এটা বার করতে দেয়নি, কিন্তু কখনো কখনো তোমাদের কোশ্চেনে এর চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট বার করতে দিতে পারে। তো এই ফর্মুলা দিয়ে তোমরা অনায়াসেই বার করতে পারবে। √n × n+2 বোর ম্যাগনেটন। n হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বা আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমাদের এখানে শুধু আনপেয়ার্ড ইলেকট্রন বার করতে দিয়েছে। তাহলে অপশান 11 কোনটা রাইট হবে? অপশান বি হবে কারেক্ট। আমরা এবার 2 এর কোশ্চেনটায় চলে যাই। বলছে হোয়াট উইল বি দ্য ফোর্থ সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ লাস্ট ইলেকট্রন অফ O2 মাইনাস আয়ন। O2 মাইনাস আয়নের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এটা তোমাকে বার করতে দিয়েছে। দেখো অক্সিজেন আমরা জানি 8, O2 মাইনাস যখন করবে এখানে 10টা ইলেকট্রন ধরে নেবে। তাহলে 1s2 2s2 2p6, এটাই হবে আমাদের লাস্ট ইলেকট্রন, অর্থাৎ আমাদের লাস্ট ইলেকট্রনটা এই ঘরে রয়েছে। তো আমাদের কোয়ান্টাম নাম্বার কী বার করতে হবে? n, l, m এবং s। দেখো এই যে 2, এটাই আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছে। আর তোমাদের মনে রাখতে হবে যে যদি s এর ঘরে থাকে তাহলে l এর ভ্যালু 0 হবে, p এর ঘরে ইলেকট্রন থাকলে তাহলে 1 হবে, l এর ভ্যালু d এর থাকলে 2 হবে এবং f এ থাকলে 3 হবে। তাহলে আমাদের ইলেকট্রনটা কোথায় রয়েছে? আমাদের ইলেকট্রনটা রয়েছে দেখো p উপকক্ষে, p সাব অরবিটে। তাহলে আমাদের এখানে 1 হবে। এবার p এর আমরা জানি 3খানা অরবিটাল, l এর মান যদি 1 হয় m এর প্রবাবল ভ্যালুগুলো হবে -1 0 +1। 6টা ইলেকট্রন 1 2 3 4 5 and 6। তাহলে দেখো লাস্ট ইলেকট্রনটা যেখানে ভর্তি হয়েছে তার m এর ভ্যালু কত? এর m এর ভ্যালুটা হচ্ছে দেখো লাস্ট ইলেকট্রনটা যেখানে রয়েছে তার m এর ভ্যালু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ +1। আর ইলেকট্রনটা নিচের দিকে থাকায় অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে থাকায় s কত হবে? s হবে -1/2। তাহলে কোন অপশানটা রাইট? এখানে দেখো এখানে যে অপশানগুলো পাচ্ছ, তাহলে 12 নম্বর কোশ্চেনের জন্য আমরা যে অপশানগুলো মিলছে সেটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে অপশান ডি। অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো কারেক্ট, এখানে ডিটা হবে রাইট। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। বলছে হুইচ সেল, খুব সহজ কোশ্চেন এটা। দেখো 13 নম্বরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। হুইচ সেল উড বি দ্য ফার্স্ট টু হ্যাভ জি সাবসেল। বলছে জি উপকক্ষ, জি সাবসেল কোন কক্ষ থেকে শুরু হবে? কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কোন কক্ষ থেকে জি উপকক্ষের সূচনা হবে? তোমরা জানো প্রথম কক্ষের, দেখো প্রথম কক্ষ যাকে আমরা কে বলি সেখান থেকে এস এর সূচনা হয়েছে। দ্বিতীয় কক্ষ যাকে আমরা এল বলি সেখানে এস এবং পি রয়েছে, অর্থাৎ পি এর সূচনা হয়েছে। থার্ড এম যেখানে ডি স্টার্ট হয়েছে।
ফোর্থ যেটা এন, যেখানে তোমরা দেখো এফ উপকক্ষ বা এফ সাব অরবিটের সূচনা হয়েছে। সেরকম আমরা জানি এস, পি, ডি, এফ, জি, এইচ, এরকম যে উপকক্ষগুলো পরপর পরপর রয়েছে, এগুলো যদিও কাল্পনিক, আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে দেখো ফিফথ অর্থাৎ ও দিয়ে যাকে আমরা সূচিত করব, সেখান থেকে যদি আমাদের জি উপকক্ষ থাকতো, জি সাব অরবিট থাকতো, তাহলে আমাদের কোথা থেকে সূচনা হতো? তার শুরু হতো আমাদের পঞ্চম কক্ষ অর্থাৎ ও অরবিট থেকে। তাহলে ও অরবিট থেকে, অর্থাৎ আমাদের কোশ্চেন নাম্বার 13 অপশান ডি উইল বি দ্য কারেক্ট। এবার আমরা 14 নম্বর কোশ্চেনে চলে যাই। খুব সহজ কোশ্চেন 14 নম্বর। দেখো বলছে এম অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার এম এলিমেন্টে দিয়ে দিয়েছে, অর্থাৎ এম মৌলটার দেখো পারমাণবিক ক্রমাঙ্ক বলছে 25 এবং ভর সংখ্যা বলছে 52। M2 প্লাসের মধ্যে কতগুলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকবে সেই সংখ্যাগুলো জানতে চেয়েছে M2 প্লাস আয়ন। তাহলে দেখো কিভাবে করবে, খুব সহজ কোশ্চেন। দেখো এম একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার 25 এবং মাস নাম্বার 52 দিয়েছে। M2 প্লাস, M2 প্লাসে কি হচ্ছে? M2 প্লাসে দুটো ইলেকট্রন বেরিয়ে, দেখো শুরুতে এখানে কি ছিল? প্রোটন ছিল 25, ইলেকট্রনও ছিল 25, আর নিউট্রন কত ছিল? দেখো আমরা যদি এটাকে মাইনাস করি, এই যে 52 মাইনাস 25 যদি আমরা করি, দেখো 27 হবে। তাহলে এটা ছিল নিউটন। আফটার রিমুভাল অফ 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, এখান থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ এম থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে যেটা তৈরি হবে সেখানে কি থাকবে? সেখানে প্রোটন তো 25টাই থাকবে, কারণ নিউক্লিয়াস থেকে প্রোটন বেরোতে পারে না, নিউট্রন বেরোতে পারে না। তাহলে প্রোটন থাকবে 25টা, ইলেকট্রনও থাকবে 25টা, সরি ইলেকট্রন হবে তোমাদের 23টা, আর নিউট্রন কত হবে? নিউট্রন হবে 27টা। তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাগুলো কি হবে? 23, 25 এবং 27, 23, 25, 27। যেহেতু এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে কোন অপশানটা রাইট হবে? আমাদের এখানে অপশান নাম্বার, এখানেও ডি, অর্থাৎ 14D হবে রাইট অ্যান্সার। দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে দেখো এখন প্রোটন এবং নিউট্রন কিন্তু একই রয়েছে, কিন্তু ইলেকট্রন কি হয়ে গেছে? দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, এখন 23টা হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অপশান কোনটা রাইট হবে? অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা 15-এ চলে আসি। 15-এ বলছে অ্যাকর্ডিং টু বোর থিওরি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন 6 অরবিট ইজ, বোরের তত্ত্ব অনুসারে ষষ্ঠ কক্ষের কৌণিক ভরবেগ কত? দেখো এটা বোরের যে থিওরিগুলো যখন তোমরা পড়েছিলে, তখন তোমরা পেয়েছিলে একটা ইকুয়েশন, কি খুব পপুলার ইকুয়েশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ ইকুয়াল টু NH বাই 2 পাই, যেখানে এনটা কি বোঝাচ্ছে? অরবিট বা কক্ষের সংখ্যা, অরবিট বা কক্ষকে বোঝাচ্ছে। তাহলে এখানে 6 অরবিট বলেছে, তাহলে H বাই 2 পাই, তাহলে 3, তাহলে অ্যান্সার হবে 3H বাই পাই। তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হবে? এখানে দেখো আমরা পাচ্ছি 3H বাই পাই, অর্থাৎ অপশান বি, 15-র অপশান বি হবে কারেক্ট। খুব সহজ কোশ্চেন, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এবার 16-এর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করবে। বলছে ইন অ্যান অ্যাটম হুইচ হ্যাজ 2k 8l 18m 2n ইলেকট্রন ইন গ্রাউন্ড স্টেট, অর্থাৎ বলছে যে কোনো একটা পরমাণুতে কে কক্ষে, মানে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, এল কক্ষে এল অরবিটে 8টা আছে, এম অরবিট বা তৃতীয় কক্ষে 18টা রয়েছে, এবং চতুর্থ কক্ষে ফোর্থ অরবিটে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে কতগুলো ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এম এর মান 0 হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনটা দেখো কি বলছে। আমাদের এখানে বলছে কোশ্চেনটায় যে
কোনো একটা পরমাণু কে তে আছে 2টো ইলেকট্রন, এল এ আছে 8টা ইলেকট্রন, এম এ আছে 18টা ইলেকট্রন এবং এন এ আছে আবার 2টো ইলেকট্রন, অর্থাৎ ফার্স্ট অরবিটে রয়েছে, সেকেন্ড অরবিটে রয়েছে, থার্ড অরবিটে এবং ফোর্থ অরবিটে 2টো ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে কি হবে, আমরা ইলেকট্রন বিন্যাসটাকে যদি ইলাবোরেটলি লিখি কি হবে দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। এবার প্রত্যেকটা যদি আমরা কক্ষকগুলোকে লিখি বা অরবিটালগুলোকে যদি লিখি, দেখো ভালো করে খেয়াল করো, তাহলে প্রত্যেকটার জন্য যদি আমরা এম এর মানগুলোকে লিখি, দেখো এম এর মানগুলোকে যদি লেখা হয় প্রত্যেকটার জন্য, দেখো এখানে m ইকুয়াল টু 0, এখানে m ইকুয়াল টু 0, এখানে m ইকুয়াল টু -1, 0, +1, এটার জন্য আবার 0, এটার জন্য -1, 0, +1, -2, -1, 0, +1, +2, 0। তাহলে এই হলো m এর মানগুলো। তাহলে প্রত্যেকটার মধ্যে m0, দেখো m0 অবস্থায় প্রত্যেকটার জন্য একটা করে এমন অরবিটাল থাকছে যার জন্য m0। তাহলে আবার প্রত্যেকটা ঘরে কটা করে ইলেকট্রন থাকবে, 2টো করে যদি ইলেকট্রন থাকে, দেখো এখানে 2টো, এখানে 2টো, এইখানে 2টো, এইখানে 2টো, এইখানে 2টো, এই 0তে 2টো, প্রত্যেকটাতেই থাকবে। তাহলে আমাদের এই প্রত্যেকটার জন্য আমরা একটা করে m ইকুয়াল টু 0 এরকম অরবিটাল পাবো, যেখানে m ইকুয়াল টু কী হবে, 0 হবে। তাহলে প্রত্যেকটা যদি আবার 2টো করে ইলেকট্রন থাকে, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা এমন পাবো যেখানে m এর মান কত আসছে, 0। আর তাতে আবার যদি 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে, তাহলে 7 × 2 অর্থাৎ 14 ইলেকট্রন এমন পাওয়া যাবে যাদের জন্য m এর মান কী হবে, 0। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে 16 কোনটা রাইট হবে, 16 ডি হবে রাইট অ্যান্সার। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। 17 কোশ্চেন বলছে, নিচের কোন অরবিটাল 4টে লোব বা 4টে খণ্ডং যে রয়েছে বা লোব রয়েছে সেটাই প্রত্যেকটাই অক্ষ বরাবর রয়েছে, প্রত্যেকটাই অ্যাক্সিস বরাবর রয়েছে। কোন অ্যাক্সিস, যে কোনো দুটো অ্যাক্সিস বরাবর রয়েছে, তোমরা খেয়াল করে দেখবে। তাহলে এখানে কোনটা রাইট হবে, দেখো যদি আমরা অরবিটালগুলোকে দেখি, দেখো ডি এর যে অরবিটালগুলো রয়েছে, এটা হচ্ছে dxy, dyz, dzx। তাহলে এগুলো তো অক্ষের ওপর দিয়ে নেই, এগুলো বাদ দাও। দেখো dx² - y² এটা কিন্তু অক্ষের বরাবর রয়েছে। আবার যদি এইটার কথা ভাবো, অর্থাৎ dj², এটাও কিন্তু পুরোপুরি অক্ষের ওপর দিয়ে নেই। তাহলে আমাদের অপশান কি হবে, অপশান ডি উইল বি দ্য কারেক্ট, অর্থাৎ 17 ডি, অর্থাৎ এইটা আমাদের পুরোপুরি অক্ষ বরাবর রয়েছে dx² - y²। তাহলে 17 ডি হবে কারেক্ট। এবার 18 কোশ্চেন বলছে, দেখো 5D যদি আমরা অরবিটালটার কথা ভাবি, 5D সাব অরবিট নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এই 5D এর মধ্যে তোমরা দেখতে পাবে কতগুলো স্ফেরিক্যাল এবং কতগুলি অ্যাঙ্গুলার নোট থাকবে, কতগুলি গোলীয় এবং কতগুলি আমরা কৌণিক নোট পাবো। তো এটা আমরা ফর্মুলায় বসিয়ে অনায়াসেই বার করে ফেলতে পারবো। দেখো
5d, এখানে n ইকুয়াল টু 5, আর d এর ঘর আবারও মনে করাই, s এর জন্য l এর ভ্যালু 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। তাহলে এখানে l এর ভ্যালু হচ্ছে কত? l এর ভ্যালু হচ্ছে 2। তো আমাদের যদি আমরা নোটগুলোকে দেখি, নোট বার করার যে ফর্মুলা, স্ফেরিক্যাল নোট এবং অ্যাঙ্গুলার নোট, দেখো অ্যাঙ্গুলার নোটের মান হয়, অ্যাঙ্গুলার নোটের মান হচ্ছে এল এর মানের সমান। তাহলে অ্যাঙ্গুলার নোট কত হবে? 2 হবে এটার জন্য। আর স্ফেরিক্যাল নোট, স্ফেরিক্যাল নোট বা গোলীয় নোট কত হবে? স্ফেরিক্যাল নোটের ফর্মুলা হচ্ছে n মাইনাস l মাইনাস 1, অর্থাৎ 5 মাইনাস 2 মাইনাস 1, দেখো এটাও 2 হবে। তাহলে এখানে দুটোই 2, অর্থাৎ অপশান নাম্বার সি, অর্থাৎ 18 কোশ্চেন নাম্বারের জন্য সি হবে কারেক্ট। পরের কোশ্চেন, if uncertainty in position and momentum are equal, যদি ভরবেগ এবং অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তার মান সমান হয়, তাহলে গতিবেগ ক্ষেত্রে বা ভেলোসিটির ক্ষেত্রে আনসার্টেনিটি কত হবে? দেখো এক্ষেত্রে আমরা যদি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণটি ব্যবহার করি, আমরা জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। মিনিমাম আনসার্টেনিটি বা ন্যূনতম অনিশ্চয়তার ক্ষেত্রে আমরা এইচ বাই 4 পাই লিখতে পারি ইকুয়াল টু দিয়ে, যেখানে ডেল্টা এক্সটা কী বোঝাচ্ছে? ডেল্টা এক্স হচ্ছে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, আনসার্টেনিটি ইন ডিটারমিনেশন অফ পজিশন। আর ডেল্টা পি হচ্ছে ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা বা আনসার্টেনিটি ইন ডিটারমিনেশন অফ মোমেন্টাম। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি এম ইন্টু ভি। দেখো তো আমাদের এখানে যে ইকুয়েশনটা কাজে লাগবে, দেখো আমরা যে নিউমেরিক্যালটা দিয়েছে, এখানে ওরা বলছে ডেল্টা এক্স এবং ডেল্টা পি সমান, অর্থাৎ আমাদের বলে দিয়েছে, দেখো কোশ্চেনে কি বলছে, আনসার্টেনিটি ইন পজিশন ইকুয়াল টু আনসার্টেনিটি ইন মোমেন্টাম, ভরবেগ এবং অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা সমান। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বসাতে পারি ডেল্টা এই দুটো যেহেতু সমান, দেখো তাহলে আমরা এর স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই 4 পাই লিখতে পারি, কারণ আমরা ডেল্টা এক্সের জায়গায় আমরা ডেল্টা পি যদি বসিয়ে দিই, তাহলে ডেল্টা পি স্কোয়ার হয়ে যাবে। তাহলে ডেল্টা পি স্কোয়ার ইকুয়াল টু আমাদের দাঁড়ালো ডেল্টা পি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু রুট ওভার এইচ বাই 4 পাই। তাহলে ডেল্টা পি আবার আমরা লিখতে পারি, দেখো এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে 1/2, 2টা রুটের, দেখো এখানে 4 থেকে আমরা 4 রুট করলে 2 হয়ে যাবে এইচ বাই পাই। তাহলে এখানে আমরা দেখো ভেলোসিটিতে আনসার্টেনিটি থাকলেও ভেলোসিটিতে
অনিশ্চয়তা থাকলেও মাসে অনিশ্চয়তা থাকবে না। মাস তোমরা জানো চেঞ্জেবল হয় না, তাহলে মাসটাকে আমরা আনসার্টেনিটি সাইনের যদি বাইরে নিয়ে যাই তাহলে এরকম দাঁড়াবে। তাহলে ভেলোসিটিতে আনসার্টেনিটি কত হবে? এইটা। তাহলে কোন অপশানটা রাইট? অপশান এ, অর্থাৎ 19-এর অপশান এ হবে রাইট। এখন লাস্ট কোশ্চেন কি বলছে? লাস্ট কোশ্চেন বলছে দ্য অরবিটাল ডায়াগ্রাম ইন হুইচ বোথ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুন্ডস রুল আর ভায়োলেটেড। কোন ক্ষেত্রে পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের সূত্র কোনোটিই মেনে ছবি আঁকা হয়নি। এখানে আমাদের যে অরবিটালের ছবিগুলো দেওয়া হয়েছে, ইলেকট্রন ফিলিং করা হয়েছে, ইলেকট্রন ভর্তি করা হয়েছে, বলছে কোন ক্ষেত্রে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির অপবর্জন নীতিও বিঘ্নিত হয়েছে, আবার হুন্ডের সূত্র বিঘ্নিত হয়েছে। তো পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি ছিল? পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালে ছিল হয়েছিল যে, তোমরা দেখো ছবিগুলো যদি পরপর খেয়াল করো, দেখো আমরা যদি দেখি অপশানগুলো, প্রথম অপশানটায় কি ছিল? দেখো হুন্ডের সূত্রে বলা হয়েছিল যে প্রথমে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ক্লকওয়াইজ ভর্তি করতে হবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজে ভর্তি হবে। প্রথমে সিঙ্গলি ক্লকওয়াইজ ভর্তি হবে, তারপর আমরা অ্যান্টি ক্লকওয়াইজে একটা করে ভর্তি করব। তো কোন ক্ষেত্রে দুটোই বিঘ্নিত হয়েছে সেটাই আমাদের চেয়েছে, আমরা চলো দেখে নিই। আর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? পাউলির অপবর্জন নীতি বলছে যে কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যাই কখনো এক হয়ে যেতে পারে না। দেখো আমরা অপশানগুলোকে যদি আমরা সবকটা দেখি, এটা হচ্ছে এ, বি, দেখো বি, খুব ভালো করে যদি খেয়াল করো অপশানগুলোকে, এবং ডি এর অপশানটা দেখো, তাহলে ডি এর অপশানটা তুমি দেখতে পাচ্ছ কোনো রকমের এক্সেপশন হয়নি, এটা রাইট, অর্থাৎ এর মধ্যে কোনো ভুল নেই, দুটোই মেনে চলেছে। আচ্ছা, সি এর অপশানে দেখো প্রথমে ক্লকওয়াইজ ভর্তি হওয়ার কথা ছিল, এমনি আমরা যদি বলি হুন্ডের সূত্র প্রথমে একটা একটা করে ভর্তি হয়েছে সব কটাতে, তো এটা ঠিকঠাকই আছে। কিন্তু দেখো এক্ষেত্রে আবার তাহলে প্রথমটাতে অর্থাৎ ডি এর অপশানে দেখো সব কটাই কিন্তু অর্থাৎ হুন্ডের সূত্র মেনে হয়েছে, আবার পাউলির অপবর্জন নীতিও মেনে হয়েছে। পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুন্ডস রুল দুটোই এখানে ভ্যালিড। এখানে দেখো হুন্ডস রুল অ্যাপ্লিকেবল হয়েছে, একটি একটি করে ইলেকট্রন ভর্তি হয়েছে, কিন্তু দেখো খেয়াল করো ক্লকওয়াইজ ভর্তি হওয়ার কথা ছিল, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ভর্তি হয়ে গেছে। প্রথমে একটা ক্লকওয়াইজ ভর্তি হওয়ার কথা ছিল, এগুলোকে সব ক্লকওয়াইজ ভর্তি হবে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। তাহলে এক্ষেত্রে তোমাদের এক্সক্লুশন প্রিন্সিপাল অর্থাৎ পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল দেখো আমাদের মানলো হুন্ডস রুলটা এখানে মেনে চলছে না। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে তোমরা দেখো হুন্ডস রুল মেনে চলেনি, কারণ ইলেকট্রনটা যদি ভর্তি হওয়ার কথা ছিল তাহলে প্রথমে কি হতো? প্রথমে একটা একটা করে ভর্তি হতো, তারপরে এরকমভাবে ভর্তি হতো, কিন্তু এখানে একটা খালি রেখে ভর্তি করে দেওয়া হয়েছে। ফলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হুন্ডের সূত্রটা মেনে চলেনি, কিন্তু পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মিলেছে। এটাই দেখো ভর্তি যেটা হওয়ার কথা ছিল এইভাবে, তাহলে ঠিক হতো পুরোপুরি, হুন্ডের সূত্র এবং পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মানতো, কিন্তু ইলেকট্রনটা দেখো এতে হুন্ডের সূত্র মানিনি, এবং হুন্ডের সূত্র শুধু মানিনি তা নয়, দেখো একই ঘরে যখন দুটো ইলেকট্রন থাকছে সেম স্পিনে, দেখো এই দুটো স্পিন সমান হয়ে গেছে। স্পিন সমান হয়ে গেলে কি হবে? এই যে ঘরে ইলেকট্রনগুলো রয়েছে তুমি খেয়াল করো, এই ঘরে থাকা ইলেকট্রন দুটোর কিন্তু এন, এল এবং এম তিনটে মানই কিন্তু সমান। আবার দুটো যেহেতু সেম স্পিন, তাহলে দেখো এস এর মানটাও দেখো দুটোর জন্যই প্লাস হাফ হয়ে যাবে, দুটো ইলেকট্রনের জন্য দেখো প্লাস হাফ হয়ে যাবে, এটার জন্য প্লাস হাফ, এটার জন্য দেখো প্লাস হাফ হয়ে যাবে। তাহলে এন, এল, এম, এস তিনটে মানই দেখো এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে,
যেটা আমরা জানি পাউলির অপবর্জন নীতি বিরোধী। পাউলির অপবর্জন নীতি বলছে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যায় এক হতে পারে না। নো টু ইলেকট্রন ক্যান হ্যাভ সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার। তাহলে এক্ষেত্রে হুন্ডের সূত্রও মানুনি, আবার পাউলির অপবর্জন নীতিও মানিনি, দুটোই এখানে ভায়োলেট করেছে। তাহলে এখানে কি হবে? এটাই হবে আমাদের এখানে অনুযায়ী রাইট আনসার, যেখানে দুটোই ভায়োলেটেড হয়েছে। তাহলে 20 এ হবে রাইট। আশা করি তোমাদের এগুলো বোঝাতে পারলাম। সকলকে ধন্যবাদ।